আমি তো বাজারে 600 টাকার বদলে 900 টাকা যে জিনিসটা কিনলাম, আমি তো কোনো ডিফারেন্স পাচ্ছি না। সো এটা হইতেছে এফ কমার্স এন্ড ই কমার্স এর তার একটা মিসট্রাস্ট তৈরি হইতেছে। হ্যাঁ। এন্ড এই যে ইজি টু অ্যাক্সেস মানে ইজি টু জেনারেট রেভিনিউ যে একটা মডেল তৈরি হইতেছে, ইট ইজ অ্যাকচুয়ালি উইল ব্যাকফায়ার প্রিটি সুন। এন্ড অনেকেই যারা এই শুধুমাত্র ফেসবুক ভিত্তিক করতেছে তাদের এখানে একটা ভয়াবহ ফিউচার আসতেছে, আমি যেটা মনে করি। আপনার ব্র্যান্ডের স্টোরিটা মানুষের হৃদয়ে কানেক্ট না করাতে পারেন ভাই, আমি আবারও বলি এটা বাধ্য হচ্ছি। আপনি দেখবেন ট্রেনে বা বাসে যে আসে না মলম বিক্রেতা, তো দেখলে আমাদের পকেটে হাত চলে যায়, রিজার্ভড হয়ে যায়। আমরা তো পকেটটা কাটতে দিতে চাই না। সো কেউ যদি আমি টের পাই আগে থেকে যে ভাই এ তো আমার পকেট কাটবে, এ তো আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, এ তো সেল করতে আসছে, তাই আপনি সবার থেকে বলেন যে আমি ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি, ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছি। তা ভাই ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছেন, ডিফারেন্ট চ্যানেলে ওয়াই নট? হ্যাঁ, ইটস আ ওয়ার, আপনাকে সব দিক দিয়ে টার্গেট করতে হবে। হ্যাঁ, কোনো একদিন স্যার আমাকে বলতেছে একটা সিঙ্গেল ক্যাম্পেইন যেখানে মাল্টিপল কোনো অ্যাডসেট নাই, কিছুই নাই, $3000 দিয়ে দিতে। আমি যদিও স্যার আমাদের রেসপেক্টেড, সেকেন্ড কোনো কোশ্চেন করার কোনো স্কোপ নাই, তারপর আমি জিজ্ঞেস করছি স্যার আসলেই কি এই টাকাটা দিব? স্যার বলতেছে ইয়েস ম্যান, এন্ড আপনি হিস্টোরির একটা পার্ট। We are some of the best egg sellers sitting before you on this table, and আমরা জীবনে ডিম বেচে অনেক কিছু শিখছি, এবং ডিম বেচে আমরা অনেক রেভিনিউ নিয়ে আসছি, এবং ডিম বেচে আমরা অনেক কাস্টমার নিয়ে আসি। আমরা অলমোস্ট 3.6 মিলিয়ন কাস্টমার অ্যাকোয়ার করছি ইন লাস্ট 10 years ফর ডিফারেন্ট কোম্পানিজ। আমি লাস্ট যে কোম্পানি ছিল আমার এক্স কোম্পানি, সেই কোম্পানিতে আমাকে যে সিইও, তিনি সিইওর সাথে এক্সাম মানে আমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন এইভাবে যে ওই যে যত বেশি কল পান ডিমের কল সব এর কারণে যায়। যে কোনো একটা ছোট বিজনেস ধরেন, আমি খুবই ছোটখাটো কিউট এরকম কাপ বিক্রি করি, আমি খুব কম টাকায় ব্র্যান্ডিং কিভাবে করতে পারি? কারণ আমার তো আসলে অত বাজেট নাই, মাসে 12-13 হাজার টাকা বা $100 আমি স্পেন্ড করতে পারি। এখানে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসে কিভাবে কাজে লাগাতে পারি? কাস্টমারই আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারতে হবে। কাস্টমার আপনার ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি না হয়, আপনি সারা জীবন যদি অ্যাকুইজিশন করেন, মানে লয়্যালটি না থাকে, ভাই ভাইরালিটি মানুষ কয়দিন মনে রাখে? একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে, সে এখনো অর্ডার করে নাই, তাকে একটা কল করে কি করলাম, আমরা অর্ডার কনফার্ম করাইলাম। 25 দিন পর সে কি নিজে নিজে অর্ডার করলো না, আবার তার পিছনে খরচ করে আমার কি করা লাগলো, অর্ডার করানো লাগলো। সেই যে করলো ফার্স্ট অর্ডারে সে ছোট করলো, সেকেন্ড অর্ডারে কি তার অর্ডার সাইজটা কি বাড়লো? কি বাড়লো না? আচ্ছা গেল, তাইলে সে 3টা অর্ডার করলো, 3টা করার অর্ডার পর 3 মাস অর্ডার করতেছে না, তাইলে কি আমার কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে এর জন্য গেল? নাকি সে আমাদের প্রাইসিং এ কি হ্যাপি না? নাকি সে শুধুমাত্র ডিসকাউন্টের জন্য আসছেন, ডিসকাউন্ট ফ্রন্ট কাস্টমার? তার মানে এগুলা কি আপনার হয়তো বা প্রফিটেবল কাস্টমার না। ওকে, এবার আমরা একটু ডিফারেন্ট টপিকে কথা বলি, কারণ এই টপিকে যদি কথা না বলি এটা একটা ওয়েস্ট হবে। আমাদের এখানে ওমর স্যার আছে, আহাদ ভাই আছে। আহাদ ভাই স্কুল পারে খুব ভালো, ওমর স্যার তো 2004 সাল থেকে এটা নিয়ে কাজ করতেছে। আমরা দুজন ফেল করছিলাম স্কুলে, বাট আমরা ডিফারেন্ট লাইনে গেছি, আমরা এক্সট্রোভার্ট মানুষ। ওকে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে যখন 20 সালে সেপ্টেম্বরের 21 তারিখে আমরা গ্রোথের মিটিং করলাম, আপনি যে গুগল অ্যানালিটিক্স খুলে দেখালেন যে এই যে প্রথম আলো থেকে এখানে ট্রাফিক আসতেছে, আসার পরে এটা হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, অ্যাপে আমাদের এত %, ওয়েবসাইটে 75%, এই ডেটা পরে আমি কত বছর যে বেচছি মানে হচ্ছে এই নলেজ দিয়ে আমি যে কত বড় বড় প্রবলেম সলভ করছি। নেক্সট লিডার শুরু হচ্ছে এখন, বাট 22 সাল থেকে আমি অনেক ক্লায়েন্ট সার্ভ করি ছোটখাটো, আমার জাস্ট হাত খরচ হয়, কারণ ঢাকাতে থাকতাম তখন, অনেক টাকার প্রয়োজন ছিল। সো আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই, এই যে ফাউন্ডেশনাল একটা এন্টারপ্রেনার বা একজন মার্কেটারের, আমি দেখি অনেক মার্কেটারের সাথে আমি কাজ করছি, খুব খারাপ জিনিস অনেকগুলো কোম্পানি, আমার যে সিনিয়র বস ছিল, উইথ 100% রেসপেক্ট টু দেম, তারা অনেক বিষয় আমার চেয়ে অনেক ভালো জানতো, বাট তারা ডেটা বুঝতো না, নান অফ দেম, নট আ সিঙ্গেল ওয়ান। কিন্তু আপনার কাছ থেকে মেইন যে ব্যাপারটা ছিল যে আপনি কি সুন্দর সেগমেন্ট করে ই কমার্সের বেস বানাইতেন, কাস্টমার কোহর্ট বানাইতেন, কোথায় কে যাবে, কি হবে, কোথা থেকে কোন স্টেজে আসবে, পুরো জিনিসটা গুছিয়ে আমি মাথায় পিকচার করতে পারতাম। ই কমার্স বিজনেস নিয়ে আমরা কাজ করি, এই ব্যাপারটা মার্কেটে কাউকে কথা বলতে দেখি না। সো আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আনইন্টারাপ্টেড ভাবে, হাত ভাইও পরে অ্যাড করেন, এই যে সেগমেন্টেশনটা করা, নিউ ইউজার ওখান থেকে ভালো একটা স্টেজে যাবে, ওখান থেকে আমরা যে কিভাবে করে ডিসইন্টারেস্টেড ডেড কাস্টমারকে আবার রিটার্নিং কাস্টমারে যাবে, এই মানে এটা কত ইম্পর্টেন্ট। তারপরে বিআই অ্যানালিটিক্স, সিকিউএল, তারপরে ইভেন মেবি লিটল বিট অফ জাভাস্ক্রিপ্ট ফর, এগুলো কতটা ইম্পর্টেন্ট? না, এইটা আসলে হয়েছে কি, আসলে এখানে আসলে একটা যারা দর্শক তাদেরও একটু ক্লিয়ার করা উচিত আসলে, মানে অ্যাকচুয়ালি আমাদের যে ডিসকাশনটা, এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ মুভিং টুয়ার্ডস ই কমার্স অ্যান্ড স্টার্ট আপ।
এই দুইটাতে একটু হচ্ছে। আর এখন রিসেন্টলি আমরা আবার এসএমই নিয়ে কাজ করতেছি, উদ্যোক্তা নিয়ে কাজ করতেছি, এগুলোর দিকেও আছে। সো এইখানে কিন্তু আসলে লার্জ এন্টারপ্রাইজেস বলতে জিনিসটা আছে, যেমন ধরেন আপনার টেলকো গুলো আছে বা ব্যাংকস গুলো আছে, এইগুলোতে কিন্তু ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেক আগে থেকে কাজ করতেছে, বিকজ এটা তাদের লাগবে এদের ইন অ্যাডভান্স। বাট দেন এগেইন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ই কমার্স যেহেতু একেবারেই ডেটা ড্রিভেন একটা ব্যবসা, এবং যেহেতু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ভিজিটর আসতেছে, ট্রানজাকশনস আর হ্যাপেনিং, সো এইখানে আমরা আসলে যা বলতেছি এটা ই কমার্স রিলেটেড। অ্যান্ড আপনি ধরেন অন্যান্য আরো 50টা ব্যবসা যেগুলা ট্র্যাক করতেছে না, হচ্ছে না, এগুলা নিয়ে আমরা হয়তো কথাবার্তা বলবো। কারণ লার্জ যেগুলাতে আছে সেগুলো ইন্টারন্যাশনাল ব্যাকক্রাফট যেগুলো আছে সেগুলোতে তো প্র্যাকটিস, নর্মাল প্র্যাকটিস হচ্ছেই। কিন্তু আমাদের যেটা কথা, আমরা যেটা আসি যে ইকোসিস্টেমে আমরা এডুকেট করতে চাই, অ্যান্ড যারা মিডিয়াম সাইজের ব্যবসায়ী আছে, রিয়েল উদ্যোক্তা আছে, তাদেরকে বুঝাইতে চাই যে এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখানে আসলে numbers are very important, and numbers should actually talk to the founders and talk to the marketing team, and they should be able to like derive to a decision, and তারা একটা ডিসিশনে পৌঁছাইতে পারতে হবে যে আমার নাম্বারস আর লুকিং লাইক দিস, সো আমাকে এই ডিসিশনটা নিতে হবে। সো ডেটা নিয়ে কাজ করা এক জিনিস, ডেটা থেকে ডিসিশন নিতে পারা আরেকটা জিনিস, ডেটা ইন্টারপ্রেট করা আরেকটা জিনিস, এবং আরেকটা জিনিস হচ্ছে ডেটা যদি ভুল থাকে তাহলেও ইউ শুড বি এবল। একটা ওয়ার্ড আপনি আমাদেরকে শিখাইছিলেন, ডেটা পড়তে পারা। হ্যাঁ, এটা আমি মনে করতাম যে এক্সেল নেবো, যে একটু সর্ট করবো হয়ে গেল, বাট না, আপনি যে স্লট দিতেন প্রতি, এখানে অনেক কিছু আছে যেটা আসলে মানুষ জানে না, এটাই জানতে চাই। সেটাই। তো এখন কথা হচ্ছে যে আমরা একটু দেখতেছি যে ড্রপ অফ রেশিও, এইটা জিনিসটাকে এখন ধরেন আমরা দেখতেছি যে সবসময় আমরা দেখি যে বাড়লেই মনে হয় ভালো, তো এখন ড্রপ অফ রেশিও যদি কমে তাইলে তো ভালো। তো এখন এইটা বুঝতে হবে যে ভাই জিনিসটা হচ্ছে যে ড্রপ অফ রেশিও মানে কত ইউজার এসে ফাইনাল কনভার্ট না হয়ে ড্রপ অফ হচ্ছে অ্যাড টু কার্ট থেকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে কোন মেট্রিকটা অ্যাকচুয়ালি কি মিন করে। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটা কি বাড়লে ভালো না কমলে ভালো? আচ্ছা, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট খালি কমলেই কি ভালো? এই কাস্টমার যদি আবার রিপিট না করে তাইলে কি হবে? হাউ টু ব্যালেন্স বিটুইন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অ্যান্ড লাইফ টাইম ভ্যালু অফ দ্য কাস্টমার্স অ্যাকোয়ার্ড থ্রু ডিফারেন্ট চ্যানেলস। সো এটা আমার বুঝতে হবে। হয়তো আমার অ্যাকুইজিশন কস্ট হয়ে যাচ্ছে ফেসবুকে $3, কিন্তু আপনার হয়তো আরেকটা চ্যানেলে $1, কিন্তু ফেসবুক থেকে যারা অ্যাকচুয়ালি আসতেছে তারা হয়তো রিপিট অর্ডার বেশি করতেছে, কিন্তু আরেকটা চ্যানেল থেকে যারা আসতেছে তারা হয়তো করতেছে না। বা হয়তো আপনি মনে করেন যে এসএমএস এ আপনি দেখতেছেন কিছুই হচ্ছে না, কিন্তু এসএমএস এমন একটা জিনিস যা আপনার হয়তো 2 ঘন্টার মধ্যে 5,000 অর্ডার এনে দিচ্ছে। অনেক ইউজার, অনেক ব্যবসা আছে যে মাসে 5,000 অর্ডার করে, কিন্তু এখনো অনেক ব্যবসা আছে যে দিনেও আপনার 5 থেকে 10,000, 12-15,000 অর্ডার করতেছে, এবং আমরাই আনছি যে এক দিনে এসএমএস দিয়ে 2,000 অর্ডার, 15,000, 25 অর্ডার আনছি কয়েক ঘন্টায়। সো জিনিসটা যেটা হইতেছে যে আপনার প্রথমেই যেটা করছে ডেটা ক্যাচার রাখতে হবে। ডেটা ক্যাচার কি? আপনার ওয়েবসাইট, আপনার এই ফেসবুক অ্যাডস, আপনার যে অ্যাপ সেগুলো। তো সেখানে আপনার গুগল অ্যানালিটিক্স যেগুলো আছে, গুগল ট্যাগ ম্যানেজার যেগুলো আছে, সেগুলো সেট আপ ঠিক মতো করতে হবে, গোল সেট গুলো ঠিক মতো করতে হবে, এবং মাস শেষে বা সপ্তাহ শেষে এইগুলো অ্যানালাইজও করতে হবে যে আসলে কোথা থেকে ইউজাররা আসতেছে, ইউজার ফ্লো কোথায় ডিক্লাইন করতেছে, কোথায় ইউজার ফ্লোটার একটা স্পাইক আসছে। আমরা অমুক ক্যাম্পেইন চালাইছিলাম, তো অমুক ক্যাম্পেইন চালাইছি, এই প্রোডাক্টটা সেল বাড়ছে, এই প্রোডাক্টটা সেল বাড়ছে, কতখানি বাড়ছে, কত টাকা খরচ করছি পরে কতখানি বাড়ছে। নর্মালি বছরের এই সময় আসলে কতখানি এইটা সেলস থাকে, গত 3 বছরে এই মাসে এই প্রোডাক্টটা সেলসটা কত ছিল, আর এই মাসে এই বছরে এই মাসের সেলসটা কত ছিল। তাইলে অ্যাভারেজে যদি বেশি হয় তাইলেই বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা কি তাইলে কথার কথা যে ডাবল খরচ করে 20% ইনক্রিজ করি, তাহলে ইটস আ বিগ মানে লস। আর যদি আমরা দেখি যে না 20% খরচ করে ডাবল হয়েছে, তাহলে ইটস আ বিগ গেইন। এই যে জিনিসগুলো, স্টোরিগুলো কানেক্ট করা, এবং একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে, সে একটা স্টেজে আছে, সে এখনো অর্ডার করে নাই, তাকে একটা কল করে কি করলাম আমরা, অর্ডার কনফার্ম করাইলাম। তাকে আমরা 25 দিন পর সে কি নিজে অর্ডার করলো না, আবার তার পিছনে খরচ করে আমার কি করা লাগলো, অর্ডার করানো লাগলো। সেই যে করলো ফার্স্ট অর্ডারে সে ছোট করলো, সেকেন্ড অর্ডারে কি তার অর্ডার সাইজটা কি বাড়লো কি বাড়লো না? আচ্ছা গেল, তাইলে সে 3টা অর্ডার করলো, 3টা করার অর্ডার পর 3 মাস অর্ডার করতেছে না, তাইলে কি আমার কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে এর জন্য গেল, নাকি সে আমাদের প্রাইসিং এ কি হ্যাপি না, নাকি সে শুধুমাত্র ডিসকাউন্টের জন্য আসছেন, ডিসকাউন্ট ফ্রন্ট কাস্টমার, তার মানে এগুলা কি আপনার হয়তো বা প্রফিটেবল কাস্টমার না। সো এই জিনিসগুলা ইট হ্যাজ টু মেক every sense to you if you are a growth guy, and obviously if you are a founder। যেমন আমি এবং ওয়াসিম ভাই, আমি এবং আদনান ভাই অনেক সময় অনেক নাম্বারস নিয়ে বসতাম, যখন দেখে বলতাম না এই ডাটাটা ভুল আছে, বিকজ উই আর সো কনফিডেন্ট, উই নো দ্য বিজনেস সো ডিপ যে আমরা জানি যে ডাটাটা কি আছে, বলেছি ইট ক্যান্ট বি। হ্যাঁ, সো এইরকম কনফিডেন্ট হইতে হবে, অ্যান্ড ডাটা টু শুড স্পিক টু ইউ, অ্যান্ড ইট শুড বি ইট শুড লাইক মানে আপনার মানে ডাটা দেখতে দেখতে, হ্যাঁ ইট শুড বিকাম ইউর প্যাশন, যে আচ্ছা এটা দেখতেছে, এটা দেখতেছে, এটা দেখতেছে। এখন ধরেন আমি একটা
একটা সামারি একটা জিনিস বললাম যে হ্যাঁ এক্সিস্টিং কাস্টমার বেজে বাংলাদেশের মার্কেটে আপনার SMS আপনার ক্লিক রেশিও আপ টু 15% হয়, নর্মাল কোল্ড বেজের মধ্যে 3% হয়, 15% যেখানে হয় সেখান থেকে কনভার্সন রেট আপ টু 30% হয়, পুশ নোটিফিকেশনে আপনার টোটাল আপনার 1 লাখ পাঠালে সেখান থেকে আপনার 50টা অর্ডার হয়, এই ক্লিক এতগুলা, এই যে নাম্বারসগুলো যে আসতেছে এগুলা কেন ইট ফিল সো ন্যাচারাল ওয়েন উই টক, বিকজ আমরা এটা নিয়ে কি করছি, কাজ Exactly. করছি। তো আমার কথা হচ্ছে যে আপনার ব্যবসা তো আপনার নারী নক্ষত্র সবকিছু আপনার চোখের সামনে এরকম আনতে হবে। দেয়ার হ্যাজ টু বি সামওয়ান হু গাইডস ইউ অর হু স্ট্যান্ডার্ডাইজ অল দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ ইন ইউর সিস্টেম, যে এখান থেকে আপনাকে ডিসিশন মেক করতে সাহায্য করে, এবং হি অর শি শুড এক্সপ্লেইন টু ইউ যে এইটা মানে এইটা। আর Exactly. আমি বলবো যে এজেন্সি সবসময় কাস্টমার রিটেইনের চিন্তা করে। আমি বলবো যে আমাদের চিন্তা ভাবনা নেক্সট স্টেজে হচ্ছে যে আমরা আসলে চাই না যে একটা ব্যবসা সারাদিন আমাদের সাথে মানে বছরের পর বছর আমাদের সাথে It has to be রেভিনিউর self-sustainable. জন্য অবশ্যই ঠিক আছে, বাট আমরা ওইটা চাই না, বিকজ উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মোর বিজনেস, উই ওয়ান্ট টু এডুকেট মোর বিজনেস ওনার্স, উই ওয়ান্ট টু লাইক ডু সাম মোর ইম্প্যাক্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। ওই ব্যবসাদের দেখে যাতে আরো 5টা ব্যবসা এক্সাম্পল হয় যে না অমুক ভাই তো ওইভাবে করছে, তারা আসুক। হ্যাঁ, উই ওয়ান্ট মোর পিপল টু আস্ক মিট আস, টু আস্ক আস কোয়েশ্চেন্স যে তারা কিভাবে ভালো করতে পারে। হ্যাঁ, আমাদের সার্ভাইভালের জন্য, আমাদের সাস্টেনেন্সের জন্য আমরা যে আউট অফ ঢাকা থেকে ট্যালেন্টগুলো নিয়ে আসে তাদের পিছনে ইনভেস্ট করি, এর জন্য আমাদের রেভিনিউ লাগবে, কাস্টমার এইগুলো উইল অটোমেটিক্যালি কাম। স্যারের সাথে 23 সালে আমার অনেক কথা হতো চ্যাটে, তখন তো আমি অন্য ট্র্যাকে চলে গিয়েছিলাম। সো অন্য ট্র্যাকে ইন দ্য সেন্স লাইক অন্য কোম্পানিতে আমি জব করতাম, তখন হচ্ছে স্যারও তখন শিফট করে চালটাল থেকে। তো তখন স্যারকে আমি অনেকগুলো ডেটা শেয়ার করতাম, স্যারের কাছ থেকে জানতাম। তো স্যার একটা কথা আমাকে তখন একটা অডিও দিয়েছিল, আমার মনে আছে, সে তন্ময় ইউ নো দিস ডেটা অ্যান্ড টু নো দিস ডেটা, আমাদের আপনার আমার সবাইকে এত $1 মিলিয়ন খরচ করে এই ডেটাতে আসতে হয়েছে যে সিপিআর, যে বর্তমানে এই বিজনেসের অ্যাভারেজ কার্ড সাইজ কত, সিপিআর কত। তো এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো $1 ডেটা বলে এগুলো। এক্স্যাক্টলি, এই যে নাম্বারটা জানা এটা অনেক ইম্পর্টেন্ট, এবং ডেটা মেকানিজম যেটা বললো। আরেকটা বড় প্রবলেম আমি দেখতে চাই বিজনেস ওনারদের জন্য, আমি এটা নিয়ে আজকে কথা বলার পরে নেক্সট আর কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি কিভাবে কম টাকায় সোর্স করতে পারি একটা প্রোডাক্ট। এইটা কিন্তু একটা মেজর প্রবলেম, আপনি 500 মিটিং করায় বুঝতে পারবেন। ধরেন একজনের প্রোডাক্ট আনছেই সে হচ্ছে চায়না থেকে কত 700 টাকায়, তারপর ওটাকে বিক্রি করছে 1000 টাকায়, সে ভাবছে 300 টাকা আমার লাভ, কিন্তু সে কিন্তু ওভারঅল কোনো কস্ট ধরছে না। অ্যাটলিস্ট ওই যে আপনি যেটা বলছেন যে ওই সিস্টেমটাও খারাপ, যে লাইক 150 টাকায় কিনে ওটাকে 2000 টাকায় বিক্রি করবো, পুরো মার্কেট খারাপ। আবার এটাও ইম্পর্টেন্ট যে আমি আসলে আদৌ প্রফিটেবল হতে পারবো কিনা। আমার লাকিলি একটা বিজনেসের সাথে কাজ করার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে একটা ফুড বেসড বিজনেস। ওইখানে এমনও ছিল যে আমরা কত 100 টাকার মধ্যে প্রোডাক্টটা বিল্ড করে ওটাকে আমরা 400 টাকায় বিক্রি করতাম, এবং তেমন কোনো মানে মার্কেটিং কস্ট ছিল না, কারণ আমরা বাল্কে কিনতে পারতাম। আমরা ওইটা ছিল একটা ফুড বেসড বিজনেস, কারওয়ান বাজারে ভোরবেলা চলে যেতে হতো, আমি নিজে গেছি, যে সবচেয়ে কম টাকায় কীভাবে চিকেনটাকে কালেক্ট করতে হয়, কীভাবে ডিপ ফ্রিজিং করতে হয়, কীভাবে নষ্ট না করেই করতে হয়, কীভাবে আরও 2টা বড় বড় প্যান কিনে একবারে বেশি রান্না করা যায়, কীভাবে আমাদের ডেলিভারি ম্যানকে পাঠায় ওই রেডেক্স বা পাঠাওয়ার ওই কস্টটাকে কমানো যায়। সো এসব কিন্তু ওগুলোকে বলে এক কথায় গ্রোথ হ্যাকিং টেকনিক্স, ছোটো ছোটো। এই টেকনিকগুলো আমি বেশিরভাগ মানুষকে, আমরা যে বললাম এত ফার্স্টেশন বেরিয়ে আসলো, বিকজ এগুলো নিয়ে কেউ কাজই করে না। ফার্স্ট অফ অল কারো কোনো ওই যে ডেটা মানে রেডি করার যে মেকানিজম, একটা এক্সেল কিছু না, রসিদ দিয়ে কাজ চলে এখনো, ঠিক আছে। তো এটা একটা বড় প্রবলেম, যেই কারণে আমি আসলে আহাদ ভাই আমি চাই আপনি একটু বলেন, যেহেতু আপনি অনেকগুলো মিটিং করছেন রিসেন্টলি, যে একটা বিজনেসের যার 2000 টাকা অ্যাভারেজ কার্ড সাইজ, একটা মানে 2টা প্রোডাক্ট করে একজন কেনে, কিন্তু সে এলটিভি বোঝে না, এলটিভির ব্যাপারে তার কোনো চিন্তাই নেই। আমি কিনতেছি, একবার বেচতে পারলে আলহামদুলিল্লাহ আমি প্রফিটেবল, আমি একটা বাইক কিনতেছি, একটা ফ্ল্যাট কিনতেছি, দরকার নেই 3-4 বছর চললেই হলো। এলটিভি কতটা ইম্পর্টেন্ট, এবং এই যে প্রফিট করা, জিপি মার্জিন বাড়ানো, এইটা কতটা ইম্পর্টেন্ট, এবং আপসেল ক্রসসেল নিয়ে আপনি অনেক কিছু, এইগুলো নিয়ে দিস ইজ ইয়োর টেরিটরি, এইগুলো নিয়ে আপনি কাজ করেন, এগুলো একটু বলেন। হ্যাঁ দেখেন, অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে কি, সারা জীবন পুশ সেল করে তো আপনি বাঁচতে পারবেন না, ইয়েস, তো আপনাকে পুল ক্রিয়েট করতে হবে। ধরেন আমরা যদি বিকাশের কথা বলি, যদি আমরা ধরেন এই যে মানে কিছু ব্র্যান্ড আছে না যেগুলোতে আমরা বারবার যেতে বাধ্য হই, তো কেন যাচ্ছি, কারণ ও পুল ক্রিয়েট করে রাখছে, ও আমার সাথে সামহাও কানেকশন দিয়ে রাখছে। আমার কথা যদি একদম চাল ধরেন চাকরি করছি, সেটা ডিফারেন্ট পয়েন্ট। এখন আমার ব্যক্তি জীবনের কথা যদি চিন্তা করি, আমার লাইফে একটা মিটিং থাকা বা অফিসে প্রেজেন্ট থাকা বেশি ইম্পর্ট্যান্ট যে বাজারে যাওয়ার থেকে। সো আমি বাজারে যাওয়াটাকে প্রেফার করি না, আমার যা লাগবে আমি হয়তো 2-3 মিনিটে করে ফেলতেছি, অথবা আই হ্যাভ এ ক্যাম, আমি ওকে একটা অডিও ড্রপ করে রাখতেছি, এই শোনো এই রাখো, অমুক স্লটে পাঠাই দিও বাসায়, পাঠাও এখানে। সো এনিথিং মানে দ্যাট ইজ ক্রিয়েটিং কনভিনিয়েন্স। এইটা হয়েছে কি 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে যারা ব্যবসায় নামতেছে, একটা সেগমেন্ট, আমি যে 500 মিটিংয়ের কথা বলি, এখান থেকে যদি সামারি বলি, একটা সেগমেন্ট আছে যারা খুব অল্প টাকা নিয়ে ব্যবসায় নামতেছে, এটা কোনো দোষের কিছু না, এবং এটা দিয়েও স্কেল আপ করা যাবে, আপনার লাগবে হলো ধৈর্য। মানে
অল্প টাকা নিয়ে আসলে আরেকটা জিনিস সাথে ইনভেস্ট করা লাগবে। হ্যাঁ, ধৈর্য। আপনি চাইলেই 10,000 টাকা ইনভেস্ট করে ধরেন 12,000 টাকা সেল হলো, 2,000 টাকা নিয়ে বাড়িতে খাইতে পারবেন না। ওই 2,000 থেকে আর 1,000 ইনভেস্ট করার মানসিকতা আপনার থাকতে হবে, আবার লস গেলে ওইটাও ব্যাকআপ দেওয়ার মানসিকতা থাকতে হবে। সো এই একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হলো যে রাশ, যার টাকা আছে যার নেই দুইজনের প্রচন্ড পরিমাণে রাশ, বলে যে ভাই আজকে টাকা দিব, আজকে রিটার্ন লাগবে। সো এইটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটাকে আরো বেশি বাড়াই তুলতেছে এই যে ধরেন আমাদের ইকোসিস্টেমে যারা আছে বলতেছে হ্যাঁ দিলেই তো হবে, ডলার রেট 160, এই যে আপনি যেটা বললেন। আবার আছে কি যে ধরেন অ্যাডভান্টেজ প্লাস হয়েছে যেটা অ্যাডভান্টেজ প্লাস, হ্যাঁ এটা। সো এলটিভি বোঝে না বলতে কি, এরা হলো ওই ধরনের ব্যবসায়ী যারা হাঁসের পেটটা কাটে। আপনার কাস্টমার বাড়াইতে হবে, মানে গ্রোথ আসলে জিনিসটা কি, গ্রোথ কিন্তু রেভিনিউ বাড়ানো না। ধরেন যারা বুঝতে পারতেছেন না যে এলটিভি জিনিসটা কি, তাদের জন্য বিষয়টা এরকম হয়ে যাবে যে আপনি যে কাস্টমারকে আনতেছেন একবার, এটা শুধু না, আমি আমি অলওয়েজ নর্মাল ডেটা বা স্ট্যাটিস্টিক দিয়ে বলি 2024 সালে প্রায় 500 কোটি টাকা মতো খরচ করছে ছোট যারা ফেসবুক মানে ব্যবসায়ী করে ফেসবুক নিয়ে তারা, এবং তাদের 65% লোকই কোনো আরওআই বেটার না। এবং এর মধ্যে আবার যারা আছে 85% শুধুমাত্র হয়েছে নিউ অ্যাকুইজিশন। আপনি ইমাজিন করেন 15% মাত্র রিটার্নিং। তো এই ইন্ডাস্ট্রি গ্রো করবে কেমনে? আপনি তো হ্যাবিচুয়েট করতে পারতে হবে কাস্টমারকে। একবার সেল করলেন, কাস্টমারই আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারতে হবে। কাস্টমার আপনার ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি না হয়, আপনি সারা জীবন যদি অ্যাকুইজিশন করেন, কোনো মানে লয়্যালটি না থাকে, ভাই ভাইরালিটি মানুষ কয়দিন মনে রাখে? দুনিয়ায় কত কিছু ভাইরাল হয়েছে, কত কিছু গন হয়ে গেছে, কিন্তু যেটা লয়্যালটি, এই লয়্যালটি আপনার ক্রিয়েট করতে পারতে হবে। সো এই এলটিভির যে জিনিসটা, যে আপনি একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আপনার অ্যাচিভ করতে পারতে হবে এবং কাস্টমারকে বারবার রিপিট করাতে পারতে হবে। আপনি যদি ভ্যালু না দেন, আসবে না, ভ্যালু দিলে বারবার আসবে। এক্স্যাক্টলি। এবং এর জন্যই আপনার মাল্টিপল ফানেল ইউজ করতে হবে, তার মাথায় আপনাকে প্রেজেন্সটা রাখতে হবে, ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে হবে। গ্রোথের কোনো শর্টকাট ওয়ে নাই আপনার ব্র্যান্ডকে পজিশনিং করার। ওকে, বিফোর ইউ গো টু সালামিন ভাই, আমি জাস্ট কয়েকটা টার্ম বলবো। আমি চাই যারা এই পর্যন্ত দেখছেন আপনারা একটু লিখে রাখবেন এবং কমেন্ট করবেন 211। এক নম্বর হচ্ছে এলটিভি লিখে পড়াশোনা করবেন, ক্যাক সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। থার্ড হচ্ছে আপনার যেটা বলছিলাম যে জিপি ক্যালকুলেশন বা মার্জিন ক্যালকুলেশন, যে কিভাবে করে মার্জিন ক্যালকুলেট করতে হয়, আমার বিজনেস কখন প্রফিটেবল। আর ফোর্থ হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে প্রচুর ঘাটাঘাটি করবেন, যেটা কিভাবে কাজ করে। সালমিন ভাই, আমার আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, যে কোনো একটা ছোট বিজনেস, ধরেন আমি খুবই ছোটখাটো কিউট এরকম কাপ বিক্রি করি, আমি খুব কম টাকায় ব্র্যান্ডিং কিভাবে করতে পারি? কারণ আমার তো আসলে অত বাজেট নাই, মাসে 12-13 হাজার টাকা বা $100 আমি স্পেন্ড করতে পারি। এখানে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসে কিভাবে কাজে লাগাতে পারি এবং হাউ ক্যান আই মানে সেট আপ দ্য সিস্টেম প্রথম থেকে? ওকে, আমি যদি একটু বাংলাদেশের এখন যারা লিডিং কোম্পানি আছে সেইগুলোর উদাহরণ দিই। আড়ং যখন শুরু করছে, আড়ংয়ের পিছনে কিন্তু অনেক বেশি টাকা ইনভেস্ট ছিল। বিকাশ যখন শুরু হয়েছে, বিকাশের অনেক টাকা ইনভেস্ট ছিল, বাংলাদেশে ওরাই করছে। হ্যাঁ, কিন্তু দেখেন আমরা কিন্তু এদের লার্নিংটা নিতে পারিনি। প্রত্যেকটা বিজনেস কী করে, যে আহাত ভাই যে পয়েন্টটা ছাড়লো না, যে আমরা খুব অ্যাকুইজিশন ফোকাসড কন্টেন্ট ছাড়ি, একদম চাই যে খালি সেল হোক। সো এইখানে আমরা যেটা মিস করতেছি সেটা হচ্ছে আমরা স্টোরিটা বলতেছি না। আমরা যেরকম আজকে বসছি নেক্সট লিডার্সের স্টোরিটা বলতে, নেক্সট লিডার্স কেন কি করতে আসছে। সো আমার কাস্টমারকে বোঝাইতে হবে যে ভাই আমি তোমার সমস্যা সমাধান করতে আসছি, আমি যে প্রোডাক্ট নিয়ে আসতেছি সেই প্রোডাক্টের এত প্রতিকূলতা পার করে আমি তোমার কাছে নিয়ে আসতেছি, তুমি এই জিনিসটা তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তুমি নিতে পারবা, তোমার যদি প্রয়োজন না হয় তুমি তোমার অন্য কেউ সাজেস্ট করতে পারবা। এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে স্টোরিটা, এইটা আমরা কখনো প্রমোট করি না। আমরা অলওয়েজ অ্যাকুইজিশন ফোকাস, সেলস ফোকাস কন্টেন্ট দিই, যে কারণে আমাদের অ্যাকুইজিশন বাড়ে এবং এই ছোটো ছোটো বিজনেসগুলোর এই সমস্যাটাই হয় একটা পর্যায়ে যে আর তারা গ্রো করতে পারে না। সো ছোটো বিজনেসের জন্য একটাই পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে যখনই আমার কম বাজেট, যখন আমি নিজে খুব ছোট, তখন আমার গল্পগুলোও বড় হওয়া উচিত। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক এটা করলে আমার বিজনেসের যে কোনো বিজনেসের জন্য গল্পটা খুব ইম্পর্টেন্ট, ছোটো বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে করে ব্র্যান্ডিং, সেলস এবং কাস্টমার লয়ালিটি সব কিছুই আসলে পারফেক্টলি ব্যালেন্স থাকে। আমার স্যারের কাছে যাবো লাস্ট, তার আগে আমি জাস্ট ছোট্ট একটু কথা বলি। আপনি যে কথা বলতেছেন না, এটা লাইভ ইমপ্লিমেন্টেশন আমি দেখছি। আমার একটা ফ্রেন্ডের একটা কেকের বিজনেস ছিল, ঠিক আছে, খুলনাতে। সো ও হচ্ছে অনেক মাস আগে হচ্ছে পড়াশোনার কারণে শহরের বাইরে ছিল। সো আবার এখন পড়াশোনা শেষ করে আসছে। 2 বছর আগের একটা পেজে ও জাস্ট একটা নিজের ছবি দিছে, আমি ওকে আইডিয়াটা দিয়েছিলাম, ইমোশনালি একটা লেখা লিখছে যে ওকে আসসালামু আলাইকুম, সবাই তোমাকে চেনেন, আমি গত 2 বছর পড়ালেখার কারণে এটা করতে পারিনি, এখন আমি ব্যাক এসেছি, আমি এবার শুরু করেছি সবার দোয়া। ওইটা মানে এত বেশি ভাইরাল হয়েছে ওর কমিউনিটির মধ্যে, 2-3 হাজার ফলোয়ার অর্গানিক। এখন কিন্তু আমি জানি যে ও যদি এখন পোস্ট করা শুরু করে, সেলস মানে বুস্টও লাগবে না, কারণ দ্যাটস আ পার্সন আই এম বাইং ফ্রম হুমায়রা। হ্যাঁ, সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সো লাস্ট বিফোর ইউ ফিনিশ,
আমি জাস্ট আপনার কাছে জানতে চাই যে আমরা তো নেক্সট লেসনে অনেক প্ল্যান করতেছি, আমরা অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বললাম। আমাদের গোল কখনো এটা ছিল না যে কাউকে পার্সোনালি অ্যাটাক করা, কারণ আমি একটা কোটেশন শুনছি যে এভরিওয়ান ইজ ডুইং দেয়ার বেস্ট বেসড অন ওয়্যার দে আর ইন দেয়ার লাইফ জার্নি। হয়তো যে ওই একটা বইকে প্রমোট করতেছে একদম পাগলদের মতো, এই বই তো আল্লাহ আমি তো এই বই জীবনে পড়ি নাই, হয়তো সে আসলে ওটা পড়ে নাই বলে সত্যি বলছে। আর জিনিসটা হচ্ছে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ইউ আর কনসিডার্ড ইন ই ক্যাব বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে ওয়ান অফ দ্য টপ 1% ইন ই কমার্স। আপনি সব ফাউন্ডারদের সাথে যে কোনো কেউ আপনার লিঙ্কডিনে গেলে বুঝতে পারবেন। লাস্ট এনি অ্যাডভাইস ফর দ্য এন্টারপ্রেনার্স? তারপর না, আমার আসলে আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়, মাথাও মানে অনেক কিছুই ঘুরতেছে। আর এটা তো আসলে মানে 2 ঘন্টা হোক আর 10 ঘন্টা হোক কোনোভাবেই শেষ হওয়ার মতো না। আমার কথা কোনো চেঞ্জের কিছু না, আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস লাগবে ইয়াং জেনারেশন অ্যান্ড ইউথ যারা আর কি অন্টারপ্রেনার হতে চাচ্ছেন বা করতেছেন, হ্যাঁ তাদের মধ্যে একটু ধৈর্যটা আনতে হবে, হ্যাঁ, এবং তারা হুজুকের পিছনে না দৌড়া একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, আর টাকা পয়সার ভ্যালুটা একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে হিউমিলিটি অ্যান্ড হাম্বলনেসটা আনার চেষ্টা করেন। অনেক ইয়াং ব্যবসায়ী আমরা দেখতেছি দে আর বিকামিং অ্যারোগেন্ট। অনেক সিনিয়র যারা আছে তাদের সাথে এমনভাবে বিহেভ করতেছে যে ও হয়তো কথার কথা মাসে 1 কোটি টাকা সেল করতেছে, মনে করতেছে যে সে কি করতেছে, বাট দেয়ার আর বিজনেসেস যারা ডেইলি 2 কোটি টাকা সেল করতেছে, হ্যাঁ। এবং শুধু টাকার সেলের দিক থেকে তো একটা মানুষের করা চায় না। সো উই হ্যাভ টু বি রেসপেক্টফুল টু দ্য কমিউনিটি, এবং আমাদেরকে বুঝতে হবে যে আসলে ব্যবসা কি জিনিস। শুধুমাত্র ফেসবুক ইজ নট দ্য ব্যবসা। অ্যান্ড আপনি কালকে বা আগামী মাসে ফেসবুক বন্ধ হলে কি করবেন সেই চিন্তা করেন। কিভাবে আপনার ওই যে সিপিআর যে $0.3 থেকে শুরু করে আজকে $3.5 চলে আসছে, আজকে একজনের কাছে শুনলাম যে $8 হয়েছে, $6 হয়েছে, তারপরে বলে সে প্রফিট করতেছে। কিভাবে অনেস্টলি ব্যবসা করবে, হ্যাঁ, এবং কিভাবে এথিক্যালি ব্যবসাটা করতে হবে, অ্যান্ড ব্যবসা আসলে কিভাবে মানে গ্র্যাজুয়ালি বড় করবেন সেই সব লং টার্ম চিন্তা ভাবনা করা উচিত। এবং আমাদের ইসলাম ধর্মে একটা আছে যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড গো টু দ্য পিপল অফ দ্য নলেজ। সো মানে যে আপনি যে জিনিসটা করতে চাইতেছেন সেইটা যারা করছে, হাতে কলমে দেখছে, ফেইল করছে, অ্যান্ড আরো অনেক ব্যবসার সাথে বিভিন্ন ফর্মেটে কাজ করছে, গো অ্যান্ড আস্ক দেম, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবং এখন ইউটিউব এবং আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের অনেক কিছু আসে, যেটা দেখেন সেটাতেই খালি ডোপামিন রিলিজ হইলেই যে ঝাঁপায় পড়তে হবে, ডোন্ট ডু। আমি জানি ইট ইজ সো টাফ টু কন্ট্রোল, আমার নিজেরই মনে হয় যে এই জিনিসটা শিখবই, কিন্তু হ্যাভ টু স্টে ফোকাসড। এবং আপনার একটা মাথায় রাখতে হবে, আগেই বলছি যে গ্রোথ অ্যান্ড আপনার সাকসেসের কোনো শর্টকাট নাই। হার্ড ওয়ার্ক হ্যাজ টু বি দেয়ার অ্যান্ড ফোকাস অন দ্য টিম, ফোকাস অন দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য ইউথ, অ্যান্ড হচ্ছে গিয়ে যে আপনার কাস্টমারকে বোকা ভাইবেন না, অ্যান্ড রেসপেক্ট ইউর কাস্টমার্স অ্যান্ড গিভ ভ্যালু টু ইউর কাস্টমার্স। মার্কেটিং, বাজেট, স্পেন্ডিং, এভরিথিং ইজ দেয়ার। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে আমাদের কাস্টমারকে হ্যাপি রাখতে হবে। ওকে, দ্যাট বিং সেড উই আর অফিসিয়ালি এন্ডিং দিস পডকাস্ট। যারা এই পর্যন্ত দেখেছেন আমি জাস্ট চাই ইউ টেক এ মোমেন্ট অ্যান্ড রাইট 231 ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে আমি বুঝবো যে ওকে ইফ ইউ হ্যাভ দ্যাট থিং যে আসলে এরা কি বলছে, এদের তো আমি ওইভাবে চিনি না, বোঝার চেষ্টা করি আদৌ মনে হয় কিনা। এবং আপনি যদি পারেন কোন কোন পয়েন্টে আপনি এগ্রি করেন, কোন কোন পয়েন্টে আপনার একটা ইউনিক পার্সপেক্টিভ আছে, রেসপেক্টফুল টোনে ভালোভাবে আপনি ওটা লিখতে পারেন, আমরা ওইটা গেট ব্যাক করবো। আমাদের ইমেলও করতে পারেন, আমাদের nextleadersbd@gmail.com। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন। উইল বি দেয়ার, ডিলে হতে পারে বাট ইনশাল্লাহ উইল বি দেয়ার। সো দ্যাট বিং সেড আমরা অফিসিয়ালি এন্ড করছি, এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।